স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামী আন্দোলনের সাথে বিএনপি মহাসচিবের আজকে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকটি নিয়ে আসলে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আলোচনা তৈরি হচ্ছে এবং এক ধরনের ইউটার্ন আমি বলবো না, এটাকে আসলে এক ধরনের রাজনীতিতে এক ধরনের নতুন আসলে আলোচনা, যে আলোচনাটি আসলে ইসলামী দলগুলো যে একটা হাইপ তুলছে, সেই হাইপটিরই আসলে একটি প্রমাণ মিলল যে ইসলামী দলগুলো বলছে যে তাদের নতুন করে দেশের মানুষ ইসলামী দলগুলোকে চাচ্ছে বা ইসলামী শক্তিকে দেশের ক্ষমতায় দেখতে চাচ্ছে। এই ধরনের একটি যে হাইপ বাংলাদেশের রাজনীতিতে উঠেছে, তারই কিন্তু প্রমাণ মিলল যে বিএনপি এখন ইসলামী দলগুলোকে তার জোটে ভেড়ানোর চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন বিএনপি ইসলামী আন্দোলনের অফিসে আসলো এবং বিএনপির একেবারে সর্বোচ্চ নেতা বাংলাদেশে যিনি এখন আছেন তিনি হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এসে আজকে ইসলামী আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় ঢাকার পুরানা পল্টনে, সেই কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন এবং বৈঠক করেছেন বিএনপির মহাসচিব ইসলামী আন্দোলনের আমির পীর সৈয়দ মুফতি রেজাউল করিমের সাথে। তো আসলে রেজাউল করিমের সাথে যে বৈঠকটি হয়, এই বৈঠকটি কিন্তু নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে, কিন্তু খুব বেশি মাত্রা যে পেয়েছে আমি সেটি বলবো না। কারণ হচ্ছে যে বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করেছেন বিএনপি মহাসচিব, 10 দফা তিনি বলেছেন যে আমরা 10 দফা একমত হয়েছে। সেই 10 দফার মধ্যে 2টো দফা আমি উল্লেখ করব, যে আলোচনা করব, আর 2টো দফা ছাড়া বাকি দফাগুলো আমি জাস্ট একটু শুনিয়ে যাব। এর মধ্যে দু একটি ক্লু আমি ঘটনাস্থলে, যেহেতু প্রোগ্রাম স্থলে ছিলাম, সে বিষয়েও কথা বলবো। তো যে 10টি দফা নিয়ে বলছেন যে যৌথ সিদ্ধান্ত হয়েছে, বিএনপি মহাসচিব বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ এবং সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠন, জাতীয় ঐক্য গড়ে তোলা, রাষ্ট্র গঠনে। অর্থাৎ আধিপত্যবাদ বলতে আসলে ভারত, চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দিকে মিন করে বলা হয়েছে। বেসিক্যালি আসলে ভারতের আধিপত্যবাদ এটি একেবারে তুঙ্গে, যেটি নিয়ে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী সব রাজনৈতিক দল কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেই বেশি কথা বলছে। তো এইটিকে ইঙ্গিত করে আসলে কথা বলা হচ্ছে। দ্বিতীয়ত, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি এবং টাকা পাচারকারী, আওয়ামী লীগের থেকে ইঙ্গিত করে বলা হয়েছে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সাথে যারা দোষর হিসেবে কাজ করেছেন তাদের বিষয়। তৃতীয়ত, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত, অর্থাৎ সকল জাতীয় ঐক্যমত। চতুর্থ বিষয়টি দর্শক আমি বলে দিব যে চতুর্থ বিষয়টি একটু খেয়াল রাখবেন। চতুর্থ দফাটি সেটি কি, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। এই পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করব। কেন এই পয়েন্টটি আবার আলোচনা করব এটি স্পষ্ট হবে আপনাদের কাছে। 5 নাম্বার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা। আসলে 6 নাম্বার হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী শক্তির দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব। 7 নাম্বার হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না, এই প্রসঙ্গটি নিয়ে একটু আলোচনা করব। 7 নাম্বার। 8 নাম্বার, আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কেউ ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। এটা হচ্ছে 8 নাম্বার পয়েন্ট। 9 নাম্বার, ইসলামিয়া শরিয়া বিরোধী, এই 9 নাম্বার নিয়ে আমি একটু কথা বলবো। 4, 7, 9 এই 9 নাম্বার নিয়ে কথা বলবো। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নিব না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবো না, এটি হচ্ছে 9 নাম্বার কথা। 10 নাম্বার, প্রশাসনে এখনও বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা, এটি হচ্ছে 10। এখন কথা হচ্ছে, দুপুর 12টার সময় বিএনপি মহাসচিব ইসলামী আন্দোলনের কার্যালয়ে আসলেন, এসে প্রায় 2 ঘন্টার মতো বৈঠক করলেন। কিন্তু বৈঠক করার পরে তিনি এসে এই দফাগুলো দিলেন, অর্থাৎ ইসলামী আন্দোলনের আমির অর্থাৎ সৈয়দ মুফতি সৈয়দ রেজাউল করিম উনি সামনে ছিলেন এবং ওনার সামনেই দিলেন। দেওয়ার পরে আসলে খুব একটা কথা তিনি বলেন এবং সাংবাদিকদের কোনো প্রশ্ন তিনি নিতে রাজি হননি। থ্যাংক ইউ। আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, আলোচনা চলবে ইনশাআল্লাহ। শুকরিয়া। এখন কেন তিনি সাংবাদিকদের প্রশ্ন নিতে রাজি হননি এটি আসলে একটি আলাদা আলোচনার বিষয়। তবে একটি প্রশ্ন যে নিয়েছেন, আমি যে বললাম যে 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, আসলে কি পেলাম না আসলে ইসলামী আন্দোলন অর্থাৎ বিএনপি কি পেল না এটা নিয়ে আলোচনা করব। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে
বিএনপি খুব দ্রুত নির্বাচন চায়। আপনি জানেন যে 5ই আগস্টের পরে যখন 8 আগস্ট সরকার শপথ নিল, অথবা 2 দিন বা 3 দিনের মাথায় বিএনপি একটি সমাবেশ ডাকলো এবং সমাবেশ ডেকে বলল যে দ্রুত একটি নির্বাচন দিতে হবে। এই দ্রুত নির্বাচনের দাবি বিএনপির কিন্তু সে সময় ছিল, এবং এটা নিয়ে বেশ সমালোচনা হলো যে 5 আগস্ট সরকার চলে যেতে যেতেই তারা দ্রুত নির্বাচন চাচ্ছে। এইটি নিয়ে আসলে কিন্তু এক ধরনের সমালোচনা তৈরি হয়েছিল। তো এখন কিন্তু বিএনপি সে অবস্থান থেকে সরে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি 4 দফা নিয়ে কেন কথা বললাম এই জন্য যে ব্রিফিংয়ের পরে সাংবাদিক প্রশ্ন করেছেন, একজন বিএনপির সাংবাদিকতা বিএনপির পলিটিক্যাল নিউজগুলো যিনি কাভার করেন এরকম একজন সাংবাদিক, যমুনা টেলিভিশনের সাংবাদিক, তিনি একটি প্রশ্ন করেছিলেন যে দ্রুত নির্বাচনের বিষয়ে আসলে দ্রুততা বলতে আপনারা কতটুকু সময়ের মধ্যে নির্বাচন দিতে বলবেন। এই সময় চরমনায়ের পীর বলে বসলেন, এটা আমরা আগে থেকেই বলেছি যে দ্রুত সময়, আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি, খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। যে 6 মাস গিয়েছে, আরও 1 বছর মিনিমাম আমরা তাদেরকে সময় দিতে চাই, প্রায় 1.5 থেকে 2 বছর তারা সময় দিতে চায়। তো এটার মাধ্যমে আসলে বিএনপির যে পলিসি, যে বিএনপি খুব দ্রুত নির্বাচন চায়, তার পলিসির বাইরে কিন্তু চলে আসলেন ইসলামী আন্দোলনের আগে। এরপর বিএনপি মহাসচিব আর একটি প্রশ্ন সাংবাদিকদেরকে দিতে দিলেন না, এবং কোনো সাংবাদিক চরমনায়ের পীর যে কথা বলতে চাইবে, কথা বলার সুযোগ নেবে, সেই সুযোগটিও তাকে আর দিলেন না। অর্থাৎ কোনো কথা না বলে তাকে সেখান থেকে চলে যেতে হলো, এবং তিনি চরমনায়ের পীরকে অর্থাৎ ইসলামী আন্দোলনের আমিরকে তার সেন্ট্রাল অফিসে, তার রুমে টেনে নিয়ে গেলেন। অর্থাৎ মহাসচিব আর দাঁড়ালেন না তার সাথে কথা বলার জন্য। এইটি এক ধরনের আসলে লুকোচুরি, বিএনপি মহাসচিব যে এক ধরনের লুকোচুরি করলেন আজকের অনুষ্ঠানে, প্রেস ব্রিফিংয়ে, বৈঠক শেষে এইটি কিন্তু খুব স্পষ্ট। এখন 9 নম্বর, অর্থাৎ আমি বলেছিলাম যে 7 এবং 9, 7 নম্বর, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না। এটি কেন আসলো? এটি আসছে এই জন্য যে ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছিল তারাই এখন যেমন বিএনপিকে ঘা মেরে কথা বলছে যে আওয়ামী লীগ চলে গিয়েছে, এখন বিএনপি আওয়ামী লীগের জায়গা দখল করেছে, এক স্বৈরাচার গিয়েছে, আরেক স্বৈরাচার এসে খাওয়া শুরু করেছে। এই যে আওয়ামী লীগকে বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ফেলে দেয়, এই বিষয়টি থেকে আসলে বিএনপি একটি রক্ষা পেতে চায়। অন্যদিকে জামাত বিএনপিকে ঘায়েল করছে দখলবাজ, দুর্নীতিবাজ হিসেবে, আবার বিএনপি জামাতকে বলছে দখলবাজ। এই যে একটা ঠেলাঠেলি, মারামারি, অর্থাৎ বিষোদ্গারের রাজনীতি, এই থেকে আসলে উত্তরণের চেষ্টাটা আসলে করছেন। সেই জন্য সুকৌশলে বিএনপি মহাসচিব এখানে 7 নম্বর দফাটি দিয়েছেন। এবার আসি 9 নম্বর দফা, ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নিব না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবো না। এই বিষয়টি নিয়ে এক ধরনের হাস্যরসের তৈরি হয়েছে। আমি দেখলাম যে বাঁশের কেল্লা নামে একটি পেজে অলরেডি ইসলামপন্থী যারা, তারা কিন্তু এক ধরনের সমালোচনা তৈরি করেছেন যে এখন মাথায় টুপি নির্বাচনের আগে, নির্বাচনের পরে তার মাথায় টুপি থাকবে কিনা সেটি এখন দেখার বিষয়, অতীতে সেটি ছিল না, এটি নিয়েও কথা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে জামাতের পক্ষ থেকে বিএনপি মহাসচিবের একটি বক্তব্য নিয়ে কড়া সমালোচনা করা হচ্ছে যে রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের বিষয়ে দেশের মানুষ চায় না, এটি বা বিএনপি চায় না, এই ধরনের একটি বক্তব্যের কারণে এটি নিয়েও কিন্তু বিএনপির বিরুদ্ধে, বিএনপি মহাসচিবের বিরুদ্ধে এক ধরনের সমালোচনা আছে। আরেকটি সমালোচনা বিএনপি মহাসচিবের বিরুদ্ধে আছে, সে বা বিএনপির বিরুদ্ধে আছে, সেটি হচ্ছে ইসলামী শক্তিগুলো অর্থাৎ ইসলামী দলগুলো যখন চরম নির্যাতনের মুখে, অর্থাৎ যেমন যুদ্ধাপরাধীদের একেবারে জামাতকে যেরকম কোণঠাসা করে দিয়েছিল, সেই সময় কিন্তু বিএনপি একেবারে চুপচাপ ভূমিকা পালন করেছে, এবং সেই কারণে বিএনপির প্রতি কিন্তু জামাতের এক ধরনের ক্ষুব্ধ মনোমালিন্যতা আছে, কিন্তু সেটি আসলে তারা দেখাতে চায় না মাঠের রাজনীতিতে একে অপরের প্রতি। অন্যদিকে আবার হেফাজতের অসংখ্য নেতাকে যখন ধরে ধরে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, তখনও কিন্তু জামাত খুব বিএনপির পক্ষ থেকে খুব একটা স্ট্রং, জোরালোভাবে ভূমিকা রাখা যে এই আলেমদের বিরুদ্ধে নির্যাতন হচ্ছে, সেই জোরালো বক্তব্যগুলো যা বিএনপির পক্ষ থেকে করা হয়নি। বিএনপি বারবারই লিবারেল থাকার চেষ্টা করতে গিয়ে সেই জায়গাটাতে আসলে কখনোই এইরকম একটি অবস্থানে, অর্থাৎ ইসলামী শক্তির সাথে যাতে তার কোনো ধরনের আঁতাত না হয়, বৈশ্বিক শক্তির সামনে যাতে তাকে ইসলামী অর্থাৎ জামাতের কাতারে ফেলে না দেয়া হয় বা ইসলামী দলগুলোর কাতারে ফেলে না দেয়া হয়, সেই জন্য বিএনপি কিন্তু একটা দূরত্ব বজায় রেখে যতটুকু সম্ভব একেবারে ফর্মালিটিস হিসাবে আসলে এইসব প্রতিবাদগুলো করেছেন। এই মুহূর্তে এসে হঠাৎ করে কিন্তু বিএনপি একেবারে
ইসলামী দলগুলোর সাথে গা ঘেঁষে চলার চেষ্টা করছে, কারণ একটি হাইপ তোলার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ বিএনপি দুদলকে আমরা দেখেছি, এখন আমরা নতুন কোনো দল দেখব, আর নতুন দলটা হচ্ছে ইসলামিক শক্তি। তো আসলে এইটাই আসলে নতুন রাজনৈতিক মোড়, নতুন রাজনীতির মোড়। এখন দেখা যাক সেটি আসলে কতটুকু আসে। আরেকটি কথা বলে রাখে উল্লেখযোগ্য, কেন হঠাৎ করে কেন বিএনপি মহাসচিব আজকে ইসলামী আন্দোলনের আমিরের সাথে দেখা করতে গেলেন এবং তিনি নিজে আসলেন ইসলামী আন্দোলনের আমিরের কার্যালয়ে। এতদিন তো দেখিনি কোনো রাজনৈতিক দলের, সব রাজনৈতিক দল বিএনপি মহাসচিবদের কার্যালয় বা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে বৈঠক করেন, কিন্তু এইবারই প্রথম দেখা গেল যে তিনি আসলেন ইসলামী আন্দোলনের কার্যালয়ে। এর কারণ হচ্ছে এখানে গত 21 তারিখে জামাতে ইসলামীর আমির অর্থাৎ ডক্টর শফিকুর রহমান বরিশালে মহিলা জামাতের একটা প্রোগ্রামে তিনি গেস্ট ছিলেন। ওখানে আসলে জামাতে ইসলামীর একটি প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন এবং সেই সুযোগে তিনি ইসলামী আন্দোলনের আমিরের সাথে সাক্ষাৎ করেছেন। এই যে সৌজন্য সাক্ষাৎ রাজনীতিতে একটি নতুন টার্ন তৈরি করে যে আসলে কি হতে যাচ্ছে। তো সুতরাং ওই টার্ন থেকেই আসলে এক ধরনের যেটাকে বলে আর কি এক ধরনের হাইপ তৈরি হয় এবং এই হাইপ থেকে আসলে শেষ পর্যন্ত আসলে বিএনপিও বাধ্য হলেন সে হাইপের অনুকূলে গিয়ে আসলে ইসলামী দলের সাথে বৈঠক করতে। তো জামাত যে কাজটি করছে সেই কাজটির পিছে আসলে বিএনপি হাঁটার চেষ্টা করছে। জামাত এবং ইসলামী দল এরই মধ্যে কিন্তু ইসলামী আন্দোলনের নায়েবে আমির অর্থাৎ মুফতি সৈয়দ ফয়জুল করিম তিনি কিন্তু বলেছেন যে আমরা একটি বাক্স আগামী নির্বাচনে ইসলামী বাক্স একটি দিতে চাই, অর্থাৎ ইসলামী শক্তিগুলো সব এক হয়ে একটি বাক্স দিতে চায়। এটি আসলে কতদূর কার্যকর হবে বা কতদূর যাবে সেটি এখন দেখার বিষয়। তো দর্শক, সার্বিকভাবে বিএনপিও সে পথেই হাঁটার চেষ্টা করছে। যদিও বিএনপিকে আমরা লিবারেল দল হিসেবে চিনি, বিএনপির উদারনৈতিক রাজনৈতিক দল, তিনি ইসলামপন্থী রাজনৈতিক দল না, তবু ইসলামী দলগুলোকে দলে ভেড়ানোর চেষ্টা করছে আগামী ভোটের রাজনীতিতে। তো দেখা যাক আসলে কতটুকু। এমনি বিএনপির মহাসচিব একটা আওয়াজও দিয়েছেন যে আলোচনা আরও চলবে। তো কিন্তু যেটি বড় পর্যবেক্ষণের বিষয় বা বড় সাংবাদিকদের চোখে পড়েছে বা যে বিষয়টি সবচেয়ে আলোচনা, তিনি হচ্ছে চরমনায়ের পীরকে কথা বলতে দেননি, অর্থাৎ তাকে কথা না বলতে দিয়েই তিনি তাকে নিয়ে রুমে চলে গিয়েছেন। সেটি আসলে বিস্ময় তৈরি করেছে রাজনীতিতে যে গণতান্ত্রিক শক্তি হিসাবে বিএনপি সাংবাদিকদের সামনে যখন 10 দফা দিল তখন দুজনই কিছু সাংবাদিকদের প্রশ্ন নেয়ার সুযোগ ছিল, প্রশ্ন নিয়ে আসলে সাংবাদিকদের সাথে কথা বললে আসলে বিষয়গুলো ক্লিয়ার থাকতো। কিন্তু বিএনপি মহাসচিব সুকৌশলে প্রশ্ন না করার দিকেই জোর দিলেন এবং হুজুরকে নিয়ে চলে গেলেন। এটি নিয়ে আসলে গণমাধ্যমে এক ধরনের সমালোচনা তৈরি হচ্ছে। তো দর্শক, এই ছিল আজকের যে ইসলামী আন্দোলনের যে তাৎপর্য। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিএনপি মহাসচিব খুব তড়িঘড়ি করে প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাওয়াটাই আসলে এক ধরনের নতুন বার্তা দিয়েছে। আসলে বিএনপি হয়তো এই যে আলোচনা, যে টার্গেট নিয়ে আসলে ইসলামী আন্দোলনের সাথে আলোচনা করেছিলেন সে টার্গেট আসলে ফুলফিল হয়নি। আর যে দফাগুলো আমরা পড়ে শোনালাম সেই দফাগুলো তো আসলে খুব বেশি আসলে বিএনপির প্রত্যাশার সাথে যায় এরকম কিছু নয়। এই দফাগুলো আসলে সবাই কিন্তু চাচ্ছে যে ঐক্যবদ্ধ থাকা, কিন্তু বিএনপির ঘরে যাবে এমন কোনো কিছুই এই দিক নির্দেশনা এখানে ছিল না।